আজকে আমরা যেটা দেখবো মোমেন্ট ডিস্ট্রিবিউশনেরই ফ্রেম স্ট্রাকচার থাকলে কিভাবে আমরা সেটাকে অ্যানালাইসিস করতে পারি। ফ্রেম স্ট্রাকচার কি সেটা তো আপনারা জানেন। ফ্রেম হচ্ছে আমি প্রথম ক্লাসের দিকে বলেছিলাম আগে যেমন স্ট্রাকচার গুলা হতো লোড বেয়ারিং, এখন স্ট্রাকচার গুলা ফ্রেম হয়। ফ্রেম স্ট্রাকচার যেমন বিম কলাম, এটা তো সবাই দেখছেন আপনারা, বিল্ডিং বানাইতে পাঁচতলা একটা বিল্ডিং যদি বানায় প্রথমে কিন্তু ওয়াল দেয় না কেউ, ওখানে আগে স্ট্রাকচারটা এরকম দাঁড় করায়, যেরকম একটা ডায়াগ্রাম আছে এখানে। এগুলো আছে কলাম, মাঝে আরো কলাম থাকলে রিকোয়ার্ড নাম্বার অফ কলাম শুড বি অ্যাডেড, যতগুলো কলাম থাকে সেগুলা অ্যাড করবে তারা। এখানে 4টা 5টা 7টা থাকতে পারে। আমি যখন আপনাদেরকে গত সেমিস্টারে উইন্ড লোড অ্যানালাইসিস করেছি তখন আপনারা দেখছেন ফ্রেম স্ট্রাকচার কেমন। এই যে যেটা আমি ড্র করলাম এই জিনিসগুলো হচ্ছে ফ্রেম স্ট্রাকচার, যেখানে বিম কলাম হরাইজন্টাল ভার্টিক্যাল একটা কম্বিনেশন। এই কম্বিনেশনটাকে স্ট্রাকচার গুলোকে ফ্রেম স্ট্রাকচার বলা হয়। এটা হচ্ছে মাল্টি ফ্রেম, সিঙ্গেল ফ্রেম থাকতে পারে, ডুয়াল ফ্রেম থাকতে পারে আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী এবং স্ট্রাকচারের ধরন অনুযায়ী, এরিয়া অনুযায়ী আমি বিভিন্ন ধরনের ফ্রেম তৈরি করতে পারি। এখন বেশ পপুলার হচ্ছে কম্পোজিট স্ট্রাকচার, কম্পোজিট ফ্রেম করা হয়। আপনার সোনাডাঙ্গা আবাসিক ফেজ মেবি 1 এবং যদি কেউ মহসিন মোড়ে আকাঙ্ক্ষা টাওয়ারে সাইলো করছে একটা, দেখছেন? ওই দৌলতপুর আকাঙ্ক্ষা টাওয়ার না, কিন্তু দৌলতপুর থেকে ফুলবাড়ির দিকে আসার আগে যে মহসিন মোড় আছে, মহসিন মোড়ে যে কৃষি ইনস্টিটিউট, যেটা আগে ডিপ্লোমা ছিল এখন কৃষি ইউনিভার্সিটি হয়েছে, ওর যে রাস্তা তার মানে ওখানে যাওয়ার জন্য যে মহসিন মোড়ে নামতে হয় তার অপোজিট দিয়ে যে রাস্তাটা গেছে একটু ভিতরের দিকে নদীর পাড়ের দিকে, ও যাওয়ার সময় দেখবেন আপনার ওখানে একটা স্ট্রাকচার আছে, ওটা হচ্ছে কম্পোজিট স্ট্রাকচার। ওখানে স্টিল তার সাথে কংক্রিট কম্পোজিট করে তৈরি করা হয়েছে। এইরকম ওগুলোকে ফ্রেম স্ট্রাকচার বলা হয়। তো আমরা এর আগে ক্লাসে দেখছিলাম শুধুমাত্র একটা বিম, সাপোর্টেড বিম, অর্থাৎ সেখানে কিছু সাপোর্ট ছিল ফিক্সড অথবা রোলার, রোলার মানে হিঞ্জ, আর ছিল ওভারহ্যাঙ্গিং। আপনারা গত প্রবলেমে একটা বিষয় খেয়াল করছেন কিনা, যে অংশটুকু ওভারহ্যাঙ্গিং থাকে, এই যে এখানে গত ক্লাসের প্রবলেম দেখেন, এই ওভারহ্যাঙ্গিং যেহেতু এখানে কোনো সাপোর্ট নাই তাহলে এই অংশটুকু খুব ইজি হয়ে যায়। এটা আমি আজকে এই জন্য রিপিট করতেছি যে আমাদের আজকেও লাগবে এটা। তাহলে এখানকার যে মোমেন্ট আসতেছে সেটা কতটুকু, 24 লোড ইনটু ডিসটেন্স 1.5, এটাকে আমি যদি মাল্টিপ্লাই করি 36 হবে। এই মোমেন্টটা ডি সাপোর্টে চলে আসবে এবং যেটা ওভারহ্যাঙ্গিং মোমেন্ট সেটা ডিরেক্ট ডিস্ট্রিবিউট হয়, কোনো ফ্যাক্টরাইজ হয় না, ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই হয় না। দেখেন আপনার এখানে 36 যে ছিল সে কিন্তু ডিরেক্ট ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এই পয়েন্টে এসে ডিরেক্ট যোগ হয়ে গেছে 36, এখানকার 36 হিসাব। প্লাস মাইনাস কিন্তু আলটিমেটলি 0 হয়, কিন্তু আমরা জানি যে ডিস্ট্রিবিউশন হওয়ার সময় ক্যারি ওভার মোমেন্টটা অর্ধেক অর্ধেক হয়ে আসে বা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই হয়ে আসে, ওভারহ্যাঙ্গিং এ কিছুই হবে না, যা আছে সে সম্পূর্ণটাই চলে আসবে। এটুকু যদি বুঝতে পারেন তাহলে আজকের ফ্রেম স্ট্রাকচার। এরপরে দেখেন ফ্রেম স্ট্রাকচার করার পর আপনারা কিন্তু সেখান থেকে লোডগুলো বের করে ইজিলি এর শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট বের করতে পারেন। কিন্তু আরেকটা যে কার্ভ আপনারা পড়েছেন SM2 তে, ইলাস্টিক কার্ভ বা ডিফ্লেকশন কার্ভ, সেটা কি এখান থেকে ড্র করা যাবে, পারবেন আপনারা? এই যে যে বিম, এটা যদি ডিফ্লেকশন হয়, ডিফ্লেকশন মানে বুঝেন তো, ডিফ্লেকশন বুঝুন তো? জি স্যার। এই যে মনে করেন আপনারা যে চেয়ারে যদি কেউ বসে থাকেন, আমরা চেয়ারে কিন্তু কেউ ভার্টিক্যাল হয়ে বসে আছে, যখন চেয়ারের সাথে হেলান দেই তখন আমাদের মেরুদণ্ডটা হাতটা কিন্তু এরকম একটু বাঁকা হয়, এরকম একটু বেন্ড হয়। আমি যেরকম ড্র করছি এরকম হয় না, মানে আমি তো ড্র করছি তাই বোঝানোর জন্য, এরকম যদি একটা বেন্ডিং হয় এটাকে ডিফ্লেকশন বলা হয়। ডিফ্লেকশন নির্ভর করে কিসের উপরে, লোডের উপরে
মেইনলি হচ্ছে লোড ডিস্ট্রিবিউশন প্যাটার্নের উপর নির্ভর করে। আমরা যদি এই স্ট্রাকচারের ডিফ্লেকশন প্যাটার্নটা বের করতে চাই তাহলে সেটা কেমন হবে? এটা কিন্তু কোনো সূত্র নাই, আপনাকে লোডের অ্যাসাইনিং পজিশন বা প্যাটার্ন সেটা দেখে বের করতে হবে এটা ডিফ্লেকশন কেমন হবে। যেমন এখানে যদি হয় দেখেন লোড গুলা কি আছে, ডাউনওয়ার্ড আছে, তাহলে ডিফ্লেকশন কি আপওয়ার্ড হওয়ার কোনো সুযোগ আছে? লোড যদি নিচের দিকে থাকে সে বাঁকবে কি উপরের দিকে? বুঝতে পারতেছেন আপনারা নাকি বুঝেন নাই? স্যার বুঝতে পারি নাই। বললাম ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা, সরি ডিস্ট্রিবিউশন না, ডিফ্লেকশন বোঝার জন্য কোনো সূত্র নাই যে আপনি সূত্রে বসাই দিবেন আর ডিফ্লেকশন সে বের করে দিবে। হ্যাঁ, ডিফ্লেকশনের মান আমরা ক্যালকুলেশন করে বের করছি, আপনারা করছেন SM2 তে ওই যে এরিয়া মোমেন্ট মেথডে, আপনারা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মোমেন্ট এরিয়া মেথডে আপনারা স্ট্রাকচারের ডিফ্লেকশন বের করছেন। মনে পড়ে এই যে এরকম ছিল স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার ছিল, আপনার এখান থেকে এরকম ডিফ্লেকশন হয়েছে, এটা হচ্ছে এ পয়েন্ট যদি হয়, এটা বি পয়েন্ট যদি হয়, এই পয়েন্টের স্যাগ হচ্ছে টি বি ভাগ এ, এরকম অঙ্ক করছেন না মোমেন্ট এরিয়া মেথডে? মনে পড়ে? জি স্যার করছি। ওই মেথডে শুধু আপনারা ডিফ্লেকশনের মানটা বের করছেন এবং সাইন দেখে আমরা বুঝছি ডিফ্লেকশন পজিটিভ না নেগেটিভ, পজিটিভ হলে নিচ দিকে, নেগেটিভ হলে উপরের দিকে। কিন্তু এখানে আপনি যদি ডিফ্লেকশনের স্ট্রাকচারে বের করতে চান তাহলে ওই কতগুলা মেথড করে করে এসে কি আপনি ডিফ্লেকশন সাইন দেখে বুঝবেন পজিটিভ না নেগেটিভ? সেটা করা যাবে না, কারণ তাহলে আপনি এই অঙ্ক একটা অঙ্ক করতে গেলে আপনার পরীক্ষার টাইম সব শেষ হয়ে যাবে, আরো আপনার 1-2 ঘন্টা লাগবে এক্সট্রা। জি স্যার। কারণ সেজন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে লোড প্যাটার্ন দেখতে হবে, লোড প্যাটার্নটা কেমন। যদি লোড নিচ দিকে থাকে অবভিয়াসলি ডিফ্লেকশনটা নিচ দিকেই হবে। তাহলে এইটার যদি আমি ডিফ্লেকশন এইটুকু করতে চাই তাহলে এটা কেমন হবে? এখান থেকে এরকম হয়ে এসে এরকম হবে, এই সাপোর্টে মিলবে এখানে। এখানে যদি এইভাবে যদি ফিক্স সাপোর্ট থাকতো তাহলে একটু এরকম হয়ে আসতো এখানে, বাট ফিক্স না হলে জাস্ট ওই পয়েন্ট থেকে ডিফ্লেকশনটা ডাউন হবে। তাহলে এটা এখান থেকে এইভাবে হবে, তারপরে এখান থেকে এইভাবে হবে, তারপর এখান থেকে এইভাবে, আর এই অংশটুকু নিচ দিকে। বুঝতে পারছেন? এটা দেখেন তো সবাই, লাল দাগ দেওয়া, এটা কি কালার চেঞ্জ করে দেব? বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, ডিফ্লেকশনটা হবে এরকম, এভাবে যাবে, এই সাপোর্টও ঠিক মিলবে সেখানে, এটা হিল সাপোর্ট, হিল সাপোর্টে কোনো ই নাই। এবার এখান থেকে আবার আসবে এইভাবে, আবার এভাবে ডিফ্লেকশন হবে, আর এই পোর্শনটা সে নিচে নেমে যাবে। এটাকে বলা হয় ডিফ্লেকশন, ডিফ্লেক্টেড শেপ বা ডিফ্লেকশন কার্ভ অর ইলাস্টিক কার্ভ। তবে এটাকে আপনারা এখন থেকে ইলাস্টিক কার্ভ বলবেন। ইলাস্টিক কার্ভ, ইলাস্টিক কার্ভ ডায়াগ্রাম যদি আমি ড্র করতে বলি তাহলে লোড প্যাটার্ন দেখে আপনারা বুঝতে পারবেন। এখন এখানে কতটুকু ডিফ্লেকশন হলো সেটা কিন্তু আমরা চাই নাই, এটাকে বলা হয় কোয়ালিটেটিভ কার্ভ, আর এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, অর্থাৎ কি পরিমাণ ভ্যালু সেটাও দিতে হবে। যেমন আমি যদি আপনাদেরকে এটার কোয়ালিটেটিভ এসএফডি আঁকতে বলি, আপনারা এসএফডি জানেন ইউডিএল হলে কেমন হয়, বাম পাশ উপর দিকে ডান পাশ নিচ দিকে হয়, এখানে তাই হয়েছে আমাদের। কিন্তু এই ভ্যালুগুলো কিভাবে পাইছি আমরা? ক্যালকুলেশন করে। সো এক ধরনের কার্ভ হচ্ছে কোয়ালিটেটিভ কার্ভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কার্ভ। কোয়ান্টিটি যেখানে কোয়ান্টিটি চাওয়া হয়, অ্যামাউন্ট চাওয়া হয়, সেখানে ক্যালকুলেশন করে বের করতে হয়, আর কোয়ালিটেটিভ চাইলে মানে যেরকম হবে ওইরকম শেপের আপনি ড্র করলে হবে। এবার এখানে পয়েন্ট লোড দেওয়া আছে, তার মানে আমি যদি রেসিপি আঁকতে চাই এই সাপোর্ট থেকে উপরের দিকে উঠবে একটা, তারপর ওই পয়েন্ট লোড এসে নিচ দিকে যাবে, আবার উপর দিকে এসে সাপোর্টে মিলে যাবে। আর এইখানে যেহেতু একটা পয়েন্ট লোড আছে ওভারহ্যাঙ্গিং এ, তাহলে এইদিকে যদি ডাউনওয়ার্ড হয় সাপোর্টে আপওয়ার্ড হবে, তাহলে আপওয়ার্ড যাবে ডাউনওয়ার্ড মিলে যাবে। এরকম আপনারা ড্র গুলা করতে পারবেন ইলাস্টিক কার্ভ গুলা।
কোয়ালিটেটিভ। আর এখানে কিছু পয়েন্ট অফ ইনফ্লেকচার থাকবে, সরি পয়েন্ট অফ ইনফ্লেকশন, যেটা আমি আপনাদেরকে গতটা আমি পড়াইছি। পয়েন্ট অফ ইনফ্লেকশন কি জিনিস, যখন আপনাদেরকে আমি এই ক্যান্টিলিভার মেথড করাইছি মনে পড়ে, এরকম ফ্রেম ছিল বা পোর্টাল ফ্রেম যখন করাইছি, তখন এখানে মাঝে মাঝে এরকম গোল দিয়ে দিতাম না, যেখানে একটা ইনফ্লেকশন পয়েন্ট, যেখানে ইনফ্লেকশন পয়েন্ট, জি স্যার। যেখানে ইনফ্লেকশন পয়েন্ট। তো এই বিমে কোথায় কোথায় ইনফ্লেকশন হবে, আমি যদি ইনফ্লেকশন ড্র করতে চাই, ইনফ্লেকশন কার্ভ ড্র করার জন্য আপনার দরকার হয় ইলাস্টিক কার্ভ। ইলাস্টিক কার্ভ ছাড়া আপনি কখনো ইনফ্লেকশন পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করতে পারবেন না। যদি আমাদের এরকম হয়, আমরা বুঝলাম ইলাস্টিক কার্ভ যেখানে সাইন চেঞ্জ করে, আমাদের কার্ভ আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড যায়, সেটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচারে ওখানে ইনফ্লেকশন পয়েন্টে হয় ইলাস্টিক কার্ভ। তাহলে এখানে একটা ইনফ্লেকশন পয়েন্ট থাকবে, এখানে একটা থাকবে, এইদিকে যদি থাকে এখানে একটা, এখানে একটা, এইদিকে এরকম point of inflection। যাই হোক, আজকে আমি ইলাস্টিক কার্ভ এই জন্য পড়াইলাম যে আমরা পরবর্তী ক্লাসে দেখবো, মানে আজকের ক্লাসে এক্সটেনশন পার্টে আমরা দেখবো যদি আমাদের কোনো সাপোর্ট সেটেল হয়ে যায়, ডাউন হয়ে যায়, অর্থাৎ মনে করেন এই সি সাপোর্টটা, এটা তো একটা কলাম বা কলাম টাইপের, তো আমাদের এই সি সাপোর্ট যদি 10 মিলিমিটার নিচে নেমে যায় এখান থেকে কোনো কারণে, যে কোনো কারণবশত, ফাউন্ডেশনের ইরোর অথবা কোনো আর্থকুয়েকের ইফেক্ট, যে কোনো ইফেক্টের কারণে বা স্ট্রাকচারের কোনো ফল্ট বা হেভি লোডের এর কারণে মনে করেন এই সাপোর্টটা নিচে নেমে গেল 10 মিলিমিটার, সি সাপোর্ট এখানে আসলো, তাহলে এখানকার মোমেন্ট কি এখন যা আছে নিচে নেমে গেলে তাই থাকবে নাকি চেঞ্জ হবে, কি মনে হয় আপনাদের? স্যার চেঞ্জ হবে। চেঞ্জ হবে, সেটা কম হতে পারে বেশি হতে পারে, এটাকে বলি আমরা মানে ডাউনওয়ার্ড ইফেক্ট অফ সাপোর্ট অথবা সাপোর্ট সেটেলমেন্ট। এটাকে যদি আমি এক কথায় বলতে চাই, সাপোর্ট সেটেলমেন্ট। তাহলে সাপোর্ট সেটেলমেন্ট হলে কেমন হবে সেটা আমরা দেখব। তাহলে আজকে আমি ফ্রেমটা শুরু করি। হ্যাঁ, মানে এই ছিল একটা ফ্রেম, সব ডিসটেন্স লোড দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে এর প্রত্যেকটা পয়েন্টে মুভমেন্ট কেমন, কত মুভমেন্ট আসতেছে। আর আমরা জানি যে মুভমেন্ট বের করার জন্য আমরা মুভমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডটাকে এখানে অ্যাপ্লাই করতেছি, কজ ইট ইজ এ ইনডিটারমিনেট স্ট্রাকচার। সেজন্য আমরা আমাদের যে ইকুয়েশন ছিল ইকুইলিব্রিয়াম তিনটা, সেটা দিয়ে আমরা এটাকে ডিফাইন করতে পারি না। তাহলে প্রথমে আমাকে স্টিফনেস বের করতে হবে। স্টিফনেস কে, এখানে দেখেন মেম্বার কয়টা, বি পয়েন্ট আমি যদি বের করতে চাই তাহলে বিসি এবং বিডি, বি এ কি দরকার আছে, ওভারহ্যাঙ্গিং পোরশন এর স্টিফনেস বের করা দরকার নেই আমাদের, কারণ কি ওভারহ্যাঙ্গিং পোরশনটা আমরা আগের প্রবলেম দেখেছি, সে হচ্ছে ক্যারি ওভার করে পয়েন্টে চলে আসে, ফুল লোডটায় চলে আসে। লোড মিন্স মোমেন্ট, মোমেন্টও কিন্তু এক ধরনের লোড। তাহলে কে বিসি কিভাবে করে 4 EI বাই এল, 4 তো 4, EI কত দেওয়া আছে এখানে, বিসি 2 দেওয়া আছে, তাহলে আমরা এখন 2 বসাবো, নিচে এল, এর মান 5, এই 5 দেওয়া আছে, করলে 1.6, দেন কেবিডি, বিডি করলে সেটা হবে EI এর মান দেওয়া আছে 1, এটা আছে 0.8, তাহলে স্টিফনেস আমি পেয়ে গেলাম। দেন I should calculate the distribution factor DF BC। এই বি পয়েন্টের মোমেন্টটা দুই দিকে যাবে, একটা সি পয়েন্টে যাবে আর একটা ডি পয়েন্টে যাবে।
তাহলে সিবিসি কত বের করবো আমরা? বিসি 1.6 মানে দেওয়া আছে। আমরা জানি মেম্বার বের করার সময় আমরা যে মেম্বারে বের করবো সেটা উপরে যাবে, আর যে দুইটা তিনটা চারটা যে কটা মেম্বার থাকবে সেগুলো সামেশন নিচে যাবে। 1.6 হচ্ছে বিসি মেম্বারের জন্য আমরা বিসি বের করবো, তাই 1.6 দেন 1.6 প্লাস 0.8 করলে 0.166। এখানে আমরা এটাকে পরের মেম্বারের জন্য জয়েন্ট মেম্বার বিডির জন্য 1 থেকে বাদ দিয়েছি, কারণ একটা জয়েন্টে স্টিফনেস যতগুলা মেম্বারে থাকুক না কেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সবগুলা সামেশন করলে 1 হবে। আপনারা এটা এভাবে না করে এই প্রসিডিউরে বের করেন, বের করে দেখতে পারেন। উপরে দিবেন কত? 0.8। ক্যালকুলেটর নিয়ে বসছেন কাছে, 1.6.8 ক্যালকুলেশন করেন কত হয়? 0.8 divided by 1.6 plus 0.8, 0.333। তাহলে এই দুইটা ভ্যালু যোগ করলে 1 হয় না? এইজন্য একটা জয়েন্টের যতগুলা মেম্বার থাক তার টোটাল ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যোগ করলে দিন শেষে সামেশন ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা ফিক্সড ইন মোমেন্ট বের করব। ফিক্সড ইন মোমেন্ট এখন আমরা ডি বি এর কেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করলাম না এবং সি বি এর কেন বের করলাম না? একজন বলেন, সীমা খাতুন বলেন। স্যার যে ওভারহ্যাঙ্গিং পার্ট আছে এইজন্য স্যার। আমি আমার তীর চিহ্ন দেখছেন সি থেকে বি দিকে এবং ডি থেকে বি দিকে, দিক বুঝে হাওলাদার বলেন। কেন আমরা এখানে বিসি বের করলাম, বিডি বের করলাম? এর আগের প্রবলেমগুলো আমরা বিসি সিডি বের করছি, মানে এই পাশ থেকে বের করলে এই পাশে করছি, লেফট টু রাইট করলে স্যার রাইট টু লেফট করছি। এখানে কেন করলাম না? শুধু এক জিনিস কেন করলাম? স্যার এখানে ফিক্সড মোমেন্ট আছে স্যার এইজন্য। ফিক্সড মোমেন্ট না ফিক্সড সাপোর্ট? ফিক্সড সাপোর্ট আছে Fix- কারণ সে তো টোটালটা নিজে নিয়ে নিবে, জি স্যার। ডিস্ট্রিবিউট করবে না কাউকে। গুড হয়েছে, সেজন্য আমরা এটা করিনি। তাহলে আমরা এখন বের করব কি? ফিক্সড ইন মোমেন্ট। তাহলে ফিক্সড ইন মোমেন্ট কার কার হবে? বিসি এবং বিডি বিডি এবং হচ্ছে আমাদের সিবিও হবে, কারণ ফিক্সড ইন মোমেন্ট দুই প্রান্তে হয় আমরা জানি। এখানে ফিক্সড সাপোর্ট আর এখানে ফিক্সড সাপোর্ট, তাহলে এই দিক হবে পজিটিভ আর এই ডান দিকে পজিটিভ, বাম দিকে হবে নেগেটিভ ফিক্সড ইন মোমেন্ট। তাহলে আমরা মানগুলো বের করি, আমরা জানি দুই পাশে ফিক্সড সাপোর্ট থাকলে সেটা কি হয়? W_L²/12। তাহলে এফ এ বিটা একটু পরে বলতেছি, আগে বিসি শুনেন। বিসি W মান 64.8, এল হচ্ছে 5, 12 করলে মাইনাস, এই পাশটা হবে মাইনাস আর এই পাশটা হবে প্লাস, একই ভ্যালু প্লাস হবে। এবং বিডি এবং ডিবি এটা হবে 0। কারণ কি? কারণ সেখানে কোনো লোডই দেওয়া নাই, মোমেন্ট কোথা থেকে আসবে? আমি যদি এখানে মোমেন্টটা বেরও করি, দুই প্রান্ত ফিক্স WL²/12, W এর মান কত? এখানে কোনো লোড আছে এই মেম্বারের উপরে? কোনো লোড নাই। 0 এর সাথে L²/12 করলে 0 হবে, 0 এর সাথে 1 কোটি গুণ করলে তো 0 হবে, সেজন্য এটা 0 হবে। আর এই যে এবি, এই এবিটার টোটাল তার লোড এবং ডিসটেন্স এটা গুণ হয়ে চলে আসবে বি পয়েন্টে একসাথে, যেহেতু ওভারহ্যাঙ্গিং। এখন আমরা টেবিল করব। টেবিলে কি কি হবে? আমি টেবিল করার টেবিলের পাশে স্ট্রাকচারটাকে একটু ড্র করে রাখি যাতে আমাদের বারবার ওই দিকে যেতে না হয়। এই ছিল আমাদের ফ্রেম স্ট্রাকচার। এখানে এরকম লোড ছিল, এখানে লোড ছিল, এখানে হচ্ছে পয়েন্টগুলো দেখে আসি একটু, এ বি সি ডি।
এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, সি এন্ড ডি। তাহলে প্রথমে কাজ জয়েন্ট। জয়েন্ট কি? এ বি সি। জয়েন্ট কয়টা? জয়েন্ট কিন্তু এ না, জয়েন্ট হচ্ছে এই যে বি। এ কোনো জয়েন্ট আছে তো ওভারহ্যাঙ্গিং। বি জয়েন্ট, সি জয়েন্ট এবং ডি জয়েন্ট। বি জয়েন্টে কি কি স্ট্রাকচার থাকবে? বি জয়েন্টে এইদিকে বি এ, লিখলাম বি, ওই ওভারহ্যাঙ্গিং এর যে অংশটুকু সেটা। আরেকটা কি? বি সি, আরেকটা বি ডি, এই তিনটা। সি পয়েন্টে কি থাকবে? শুধুমাত্র সি থেকে বি, আর ডি পয়েন্টে ডি থেকে বি। এইটুকু সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরপরে আমরা যাব ফিক্সড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ওভারহ্যাঙ্গিং পোরশনে। এখানে কিন্তু জিরো দেওয়া যাবে না, ভুলেও জিরো দেওয়া যাবে না। দেখেন আমি কিন্তু একটা হ্যাশ মানে স্ল্যাশ দিয়েছি, স্ল্যাশ না মানে হাইফেন দিয়েছি, জিরো দেইনি। জিরো মানে কিন্তু জিরো কিন্তু একটা ভ্যালু, আর হাইফেন দেওয়া মানে কি সেখানে কোনো ভ্যালু নাই, এখানে কোনো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নাই। নাই মানে যে জিরো, এটা কিন্তু ভুল করা যাবে না কখনোই। নাই মানে জিরো না, জিরো মানে হচ্ছে এটা একটা ভ্যালু, শূন্য। কিন্তু এখানে কোনো ভ্যালুই অ্যাপ্লিকেবল না, সেজন্য এভাবে দিয়ে দিবে, হাইফেন দিবে। বিসির মানটা বসাবো, বিডির মান বসাবো, সিবি ইজ ইকুয়াল টু 0 এবং ডিবির মানও 0 বসালাম। ফিক্সড ইন মোমেন্ট বি এতে কত ছিল? 54, ওই যে ক্যালকুলেশন করে আসছে আগে। বি সি তে ছিল -135, আর বি ডি তে এটা 0 ছিল, মানে এই মেম্বারে কোনো লোড নাই। বি ডি তে 0 এবং সিবি সেখানে +135 এবং হচ্ছে ডিবি, ডিবি তেও 0। পরবর্তী কাজ হবে আমাদের এই মোমেন্টকে তার যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে, বিপরীত চিহ্ন নিতে হবে। এই যে মোমেন্ট, এটা কিন্তু হাত দেওয়া যাবে না, ওভারহ্যাঙ্গিং পোরশন, কারণ সে ডিরেক্ট চলে আসবে একবার নিচে, সে এখান থেকে ডিরেক্ট মেম্বারে চলে আসবে, সে ডিস্ট্রিবিউট হবে না, ক্যারি ওভার হবে না, কারণ ওভারহ্যাঙ্গিং। তাহলে এই 135 তার সাথে মাল্টিপ্লাই করতে হবে তার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 0.667, সাইন নিতে হবে তার অপোজিট। এখানে 0 তার সাথে গুণ করলে 0 হবে এই পয়েন্টে। কিন্তু আমরা জানি যে কোন একটা পয়েন্টে যে দুইটা থাকে সেই দুইটাকে সাম করে নিতে হয় আবার। তাহলে একই পয়েন্টে 0 আছে প্লাস 135 আছে, সেটাকে আমরা ওখানে সাম করে এর যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সেটা দ্বারা মাল্টিপ্লাই করে নিলাম, আর এখানে তো সব 0। পরবর্তীতে যেটা হচ্ছে আমাদের ক্যারি ওভার মোমেন্ট। ক্যারি ওভার মোমেন্ট এটাতে গেলে আমাদের ডিস্ট্রিবিউশন মানে ব্যালেন্সড মোমেন্ট বের করলাম সবগুলোতে আমরা। এখন ক্যারি ওভার হবে কি? এইটা আছে যা তার অর্ধেক হবে। এই পয়েন্টে 54, এটা এই পয়েন্টে কেন আসবে? কারণ আমরা জানি বি থেকে মোমেন্টটা কোথায় যাচ্ছে? সির দিকে। স্ট্রাকচার দেখেন, বি তে যে মোমেন্ট বি থেকে সির দিকে যাচ্ছে, তাহলে সি পয়েন্টে কি হবে? তার অর্ধেকটা যাবে বি থেকে সির দিকে, অর্ধেকটা আসলো। এবং আরেকটা যেটা আছে আমাদের বিডি মেম্বারের জন্য, বিডি সেটা কি বি থেকে ডির দিকে যাবে, তাহলে এটা যাবে আমাদের বি থেকে ডির দিকে। কোনটা বি থেকে ডির দিকে যাবে, বি থেকে এর দিকে যাবে, সেটা জানার জন্য আমাদের স্ট্রাকচার দেখতে হবে। এখানে মুখস্থ করার কিছু নাই। এর আগে আমরা দেখছি বি থেকে সি তে যায়, সি থেকে বি তে যায়, কারণ কি মেম্বার দুটো পাশাপাশি জয়েন ছিল, এই ডি থেকে সি দিকে যাবে, সি থেকে ডি দিকে যাবে। কিন্তু আমাদের এটা কি সেরকম? এটা তো ফ্রেম। ফ্রেম দেখতে হবে কোন মেম্বার কার সাথে আছে এবং কে কার সাথে রিলেটেড। এখানে এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি।
বি থেকে একটা মোমেন্ট যাবে সির দিকে, আর বি থেকে আরেকটা মোমেন্ট যাবে ডির দিকে। তাহলে বি থেকে একটা মোমেন্ট আসছে সির দিকে, কোনটা যাবে সির দিকে? যে মোমেন্টটা ডিস্ট্রিবিউট ফ্যাক্টর হলো বিসি দ্বারা, বিসি 0.67, এই 67 দ্বারা ডিস্ট্রিবিউট যে মোমেন্টটা সেটা যাবে বি থেকে সির দিকে, এবং বিডি মেম্বারের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দ্বারা যে মোমেন্টটা বিডি সেটা যাবে বি থেকে ডির দিকে। এরপরে আমাদের এখানকার যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ছিল সেগুলো কত? সব 0। এই পয়েন্টে যে মোমেন্ট আসছে সেটা তার বিপরীত সাইন এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দ্বারা গুণ হবে, তাহলে 0 হয়ে যাবে। এটাও এই যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর গুণ হবে, 0 হয়ে যাবে। তাহলে সব 0 হয়ে গেলে আমাদের কাজ শেষ। এবার আমরা সবগুলোকে সামেশন করব। সামেশন করলে ভ্যালুগুলো আসবে, ভ্যালুগুলো আমরা এখানে সবগুলা পেয়ে গেলাম। এই ভ্যালুগুলোকে আমরা এখানে ইনপুট যদি দেই, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে, আর আমরা এর আগে ক্যালকুলেশন দেখছি, মোমেন্ট পেয়ে গেলে জাস্ট আমি বিভিন্ন পয়েন্টে আপনারা SM1 বা 2 তে যেরকম মোমেন্ট করে মোমেন্ট নিয়ে নিয়ে রিঅ্যাকশন বের করছেন, ওইভাবে এখানে রিঅ্যাকশনটা বের করতে হবে। এইরকম যদি কোনো বিম ছিল আপনাদের কাছে, তখন আপনারা রিঅ্যাকশন বের করছেন না, যেখানে লোড দেওয়া ছিল বিভিন্ন লোড, এই পয়েন্টে R1, এই পয়েন্টে R2, ধরে এখানে মোমেন্ট নিছেন, মোমেন্ট নিয়ে এই R2 বের করছেন। এখানেও সমস্যা ছিল কি, এখানে ছিল ফিক্স সাপোর্ট, যেখানে মোমেন্ট আমরা শূন্য বলতে পারতাম না, এই জন্য প্রত্যেকটা সাপোর্টে মোমেন্ট বের করছি। এখন আমরা ওই সাপোর্টে মোমেন্ট নেব, নিয়ে এই রিঅ্যাকশন গুলো বের করে ফেলবো, বের করে সেম ওয়েতে আমরা এসএফডি বিম ড্র করব। এই পর্যন্ত কারো কোথাও কোনো প্রবলেম আছে? আছে কারো কোনো প্রবলেম? না স্যার। যদি না থাকে তাহলে আমরা সাপোর্ট সেটেলমেন্ট হলে কেমন হবে সেটা আমরা দেখব। এতক্ষণ তো পড়লাম ফ্রেম স্ট্রাকচার, প্রত্যেকটা ফ্রেম স্ট্রাকচারে একই রকম ভাবে প্রবলেম সলভ করতে হবে। এখানে আরো কয়েকটা ফ্রেম দেওয়া আছে, এই যে একটা ফ্রেম, সরি কেটে গেল, পিডিএফ দেওয়া। এই যে একটা ফ্রেম, এরকম অনেক ফ্রেম থাকতে পারে। ফ্রেমগুলো এরকম সহজ না থেকে এরকমও থাকতে পারে, একটা এদিকে তার সাথে আরেকটা এইদিকে, তার সাথে এখানে ম্যাচ করে আছে একটা, এটার সাথে আবার এইভাবে আছে আরেকটা। এরকম থাকলে কিন্তু সমস্যা আছে আপনাদের। অঙ্কটা একটু বড় হবে, প্রসিডিউর স্টেপ সব সেম। এখানে যদি বি জয়েন্ট হয় তাহলে বি জয়েন্টের মেম্বার কয়টা থাকবে? এটা সি হলে বিসি, বিডি, বিএ। এই পয়েন্টে যাবেন এই, এই পয়েন্টে এএফ, বাস শুধু মেম্বার গুলা বাড়বে। ডিরেকশনটা মনে রাখবেন, কোন জয়েন্ট, যে জয়েন্টটা আছে ওই জয়েন্ট থেকে মেম্বার গুলা ওই জয়েন্টের চতুর্দিকে ছড়ায় যাবে। এটার জন্য আসলাম কাশিম আলী স্যারের যে বই আছে, ওই বইতে আরো অনেক প্রবলেম আছে, আপনারা দেখবেন। আর সিমেট্রিক যদি হয় তাহলে খুব ইজি, একটা করলে হয়। যেমন এখানে কিন্তু দুইটা ফ্রেম সিমেট্রিক। সিমেট্রিক কাকে বলে? লেন্থ তো সেম থাকবে, লোডও সেম থাকবে, স্পেসিং সেম থাকবে, লোড সেম থাকবে, এবং অবশ্যই মোমেন্ট অফ ইনারশিয়া সেম থাকবে। এই যে 4EI, এখানে যদি 4EI না থাকে, 10 বা 5EI থাকে, তাহলে কিন্তু সিমেট্রিক হলো না। সিমেট্রিক হলো না, তখন চেঞ্জ হয়ে যাবে, তখন সব করা লাগবে। আর সিমেট্রিক যদি হয় তাহলে এখানে লোড 48, এখানে যদি লোড থাকে 40, তাহলে সিমেট্রিক হলো না, শেষ। যদি সব সেম থাকে দুই পাশের ফ্রেমে, তাহলে আপনি এখানকার এই একটা ফ্রেম করলেই হবে, বাকি ফ্রেমটা সেম আসবে। এখানে আরেকটা ফ্রেম দেওয়া আছে, এটা একটা ফ্রেম স্ট্রাকচার, যেখানে বিমও আছে, বিম জয়েন্ট, তার সাথে আবার একটা ফ্রেম ইলাঙ্গেটেড করে আছে। আপনারা একটা অঙ্ক যদি বুঝেন, একটা অঙ্ক বোঝা, আমি প্রথম ক্লাসে বলেছি 1000টা অঙ্ক করা একই কথা। এখন আমরা দেখব সাপোর্ট সেটেলমেন্ট। সাপোর্ট যদি সেটেলমেন্ট হয়ে যায়
তাহলে ইল্ড যেটাকে আমরা বলি ইল্ডিং অফ সাপোর্ট বা সেটেলমেন্ট অফ সাপোর্ট অর ইল্ডিং অফ সাপোর্ট, যদি সাপোর্ট ইল্ডিং হয়ে যায় তাহলে আমরা সলভ কিভাবে করব? ওই ইল্ডিং এর কারণে একটা নতুন ফিক্সড ইন মোমেন্ট আসবে। যেমন আমরা এটাকে করলাম না, এটা যদি ফিক্সড সাপোর্ট হয়, এটা যদি ইউডিএল হয়, তাহলে ফিক্সড ইন মোমেন্ট এদিকে কত ডব্লিউ এল স্কয়ার ভাগ 12, এইদিকে মাইনাস ডব্লিউ এল স্কয়ার বাই 12। এইদিকে আর ওইদিকে মানে হচ্ছে একটা ডান দিকে একটা বাম দিকে, আপনি তো দেখতেছেন, তাই আমি এইদিকে আর ওইদিকে বলতেছি। আপনারা বুঝতেছেন সবাই? বুঝতে পারছেন আমাকে? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এই যে সেটেল হয়ে যাওয়ার কারণে নতুন একটা ইল্ডিং ফিক্সড ইল্ড মোমেন্ট অ্যাড হবে। কোথায় অ্যাড হবে? যেই পয়েন্টের সাপোর্টটা সেটেল হয়ে যাবে সেই পয়েন্টে ইল্ড হবে। ইল্ডের ভ্যালু কতটুকু হবে? এটা আমরা বাম সাপোর্টের সাপেক্ষে মনে করি এই সাপোর্টটা নিচ দিকে নেমে গেছে, এই সাপোর্টটা এর ডেল্টা পরিমাণ নিচ দিকে নেমে গেছে, তাহলে সাপোর্টটা রোটেশন কেমন হবে? ফিক্স সাপোর্ট যেহেতু, যদি এখানে ফিক্স না হয় এরকম হিঞ্জ হইতো তাহলে রোটেশন কেমন হইতো? এরকম হইতো। আর যদি হিঞ্জ না ফিক্স তাহলে কেমন হবে? এইরকম হবে, যেটা আমি এখানে দেখাইছি। আর যদি এটা হিঞ্জ হইতো, হিঞ্জ হইলে এইরকম হইতো। এগুলা কিন্তু নির্ভর করবে আপনার প্র্যাকটিসের উপরে, কোন সাপোর্টটার ডিফ্লেকশন কেমন। এই যে যেমন এখন আপনি এটা দেখলেন, আপনি এটা বুঝতে পারবেন এটা ডিফ্লেকশন এমন হবে। এই যে ওভার হ্যাঙ্গিং যদি হয়, আপনারা জানেন ওভার হ্যাঙ্গিং এরকম ডিফ্লেকশন হয়। কেউ যদি এটাকে এরকম লিখে রাখেন সেটাও হবে, কিন্তু লোড যদি আপওয়ার্ড থেকে মানে ডাউনওয়ার্ড থেকে আপওয়ার্ড থাকে তাহলে তখন হবে। তাহলে এর ইল্ডিং আমরা ডিফ্লেকশন প্যাটার্ন হবে এরকম, এর নিচ দিকে যাবে এরকম হবে, এবং সেটা পজিটিভ না নেগেটিভ হবে? যদি বাম সাপোর্টের তুলনায় এই অংশটুকু ডান সাপোর্টটা নিচ দিকে থাকে, এন্টি ক্লকওয়াইজ থাকে, এটা ডিফ্লেকশন কি? রোটেশন এন্টি ক্লকওয়াইজ। অর্থাৎ আমি যদি এন্টি ক্লকওয়াইজ তাকে নেই তাহলে তো সে ব্যালেন্স হবে। এন্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে পজিটিভ, অথবা আপনারা মনে রাখবেন বাম সাপোর্টের তুলনায় যদি নিচ দিকে হয় ডাউনওয়ার্ড হয় তাহলে পজিটিভ। আর যদি যেই পয়েন্ট অপোজিট দিকে থাকে আমাদের ডিফ্লেকশনটা যদি এমন হয় বি পয়েন্ট এর সাপেক্ষে এ পয়েন্টটা ডিফ্লেক্ট হলো তাহলে এরকম, তাহলে এটার রোটেশন কি দেখেন? রোটেশনটা কিন্তু এইদিকে ক্লকওয়াইজ, তাহলে এটা হবে নেগেটিভ। স্যার ওইটা পজিটিভ হবে না স্যার? না, এটা হবে নেগেটিভ আর এটা হবে পজিটিভ। ডান পাশে বাম পাশে নাম্বার 1 এটা পজিটিভ হবে, নাম্বার 2 নেগেটিভ হবে, কারণ যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় দেন ইট উইল বি পজিটিভ। তাহলে আমরা এরপরে যে প্রবলেমটা করব সেটা হচ্ছে সাপোর্ট সেটেলমেন্টের। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই আর কি। সবাইকে ধন্যবাদ।